আচ্ছা, আরবি ভাষার দিকে একটু নজর দেয়া যাক। আরবিতে যে হাজার হাজার ক্রিয়াপদ বা ভার্ব আছে, সেগুলো দেখতে যত কঠিনই মনে হোক না কেন, এর পেছনে কিন্তু কিছু সহজ নিয়ম কাজ করে। আজ আমরা সেই নিয়মগুলোর কোড ভাঙার চেষ্টা করব। ব্যাপারটা কি দারুণ না যে আরবি ভাষার বেশিরভাগ শব্দের মূলে রয়েছে মাত্র ৩টি অক্ষর? এই ৩টি অক্ষরকে শব্দের ডিএনএর মতো ভাবা যায়, যা শব্দটার অর্থ আর গঠন দুটোই ঠিক করে দেয়। আর এই মূল ভিত্তিটা একবার ধরে ফেলতে পারলেই পুরো ভাষাটাই অনেক সহজ মনে হতে শুরু করে। আমাদের আজকের আলোচনার মূল সূত্রটা লুকিয়ে আছে এই ব্যাকরণের পাতাটির মধ্যেই। এখানেই আরবি ক্রিয়াপদগুলোকে চিনার আর তাদের ক্লাসিফাই করা চাবিকাঠিটা রয়েছে। চলুন তাহলে ধাপে ধাপে এর রহস্যটা খোলা যাক। সবার আগে আরবি ভাষার সমস্ত ক্রিয়াপদকে মোটে তরপর দুটো প্রধান পরিবার বা দলে ভাগ করা হয়। এই প্রথম ভাগটা বুঝতে পারা মানে হল আরবি ব্যাকরণের জগতে ঢোকার প্রথম দরজাটা খুলে ফেলা। তো এই দুটো পরিবারের নাম হল সহি আর মুআতাল। সহি কথাটার মানে হল সুস্থ। কেন? কারণ এর মূল অক্ষরগুলোতে কোনো দুর্বলতা নেই। অন্যদিকে মুআতাল মানে হল দুর্বল, আর নাম থেকেই বোঝা যাচ্ছে এর মূলে অন্তত একটা দুর্বল অক্ষর থাকবেই। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই দুর্বল অক্ষর বা হারাফে ইল্লাত কোনগুলো? এগুলো হলো মাত্র ৩টি অক্ষর, আলিফ, ওয়াও আর ইয়া। যে কোনো আরবি ভার্বের মূল অক্ষরে এই ৩টির কোনো একটা আছে কি নেই, শুধু এটুকুই খেয়াল রাখতে হবে। ব্যাস, তাহলে এর পরিবার চেনা যাবে। চলুন প্রথমে সহিহ বা সুস্থ ক্রিয়াপদের পরিবারটার সাথে একটু ভালো করে পরিচয় করে নেওয়া যাক। দেখা যাক এই শক্তিশালী সদস্যদের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। সহি পরিবারের সবচেয়ে সাধারণ আর নিখুঁত সদস্য হল সালিম। এর মূলে কোনো দুর্বল অক্ষর তো নেই, এমনকি হামজা বা কোনো অক্ষরের ডাবল ব্যবহারও নেই। যেমন ধরুন দারাবা, একদম আদর্শ একটা উদাহরণ। তবে সুস্থ মানেই যে সবকিছু একদম সরল হবে তেমনটা কিন্তু নয়। সহি পরিবারেরই আরেকটা বিশেষ সদস্য হল মাহমুজ। এটাও একটা সুস্থ ভার্ব, কিন্তু এর বিশেষত্ব হল এর ৩টে মূল অক্ষরের মধ্যে একটা অক্ষর হল হামজা। আইন। হামজাটা ঠিক কোথায় বসেছে সেটার ওপর ভিত্তি করে মাহমুজকে ৩ ভাগে ভাগ করা যায়। যেমন হামজা যদি প্রথম অক্ষর হয় তাহলে উদাহরণ হল আমারা, যদি দ্বিতীয় অক্ষর হয় তাহলে সাআলা, আর যদি একদম শেষের অক্ষর হয় তাহলে কারাআ। কি অসাধারণ একটা বিন্যাস, তাই না? বেশ, সহি পরিবার তো চেনা গেল। এবার তাহলে দ্বিতীয় প্রধান পরিবারটার দিকে যাওয়া যাক, মানে মোতাল বা দুর্বল ক্রিয়াপদগুলোর বিচিত্র জগৎটা একটু ঘুরে দেখা যাক। মোতাল ক্রিয়াপদের মধ্যে যেগুলোতে শুধু একটা দুর্বল অক্ষর থাকে, তাদের চেনার উপায়টা কিন্তু বেশ মজা। শুধু দেখতে হবে যে দুর্বল অক্ষরটা মানে আলিফ, ওয়াও বা ইয়া মূল অক্ষরের ঠিক কোথায় বসেছে, শুরুতে, মাঝে নাকি একদম শেষে। দেখুন, যদি দুর্বল অক্ষরটা প্রথমে থাকে তাহলে তাকে বলা হয় মিসাল, যেমন ওয়াদা। যদি সেটা মাঝখানে থাকে তাহলে তার নাম আজওয়াফ, যেমন কলা। আর যদি দুর্বল অক্ষরটা শেষে বসে তাহলে তাকে বলা হয় নাকিস, যেমন দাআ। আমাদের আজকের এই আলোচনায় এমন ক্রিয়াপদের কথাও বলা হয়েছে যেখানে একটা নয় বরং দুটো দুর্বল অক্ষরও থাকতে পারে। যদিও আজ আমরা এর গভীরে যাচ্ছি না, কিন্তু এটা জেনে রাখা ভালো যে আরবি ব্যাকরণের জগৎটা আরও কত গভীর আর আকর্ষণীয়। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা অনেক কিছু জানলাম, তাই না? এবার সবগুলোকে একসাথে করে একটা সম্পূর্ণ ছবি দেখার চেষ্টা করা যাক। মানে আরবি ক্রিয়াপদের পুরো ম্যাপটা এক নজরে দেখে নেওয়া যাক। এই যে টেবিলটা দেখছেন, এইটাই হলো আমাদের পুরো আলোচনার সারসংক্ষেপ। এটাকে আরবি ক্রিয়াপদ চেনার একটা রোডম্যাপও বলতে পারেন। যে কোনো ভার্বকে তার মূল অক্ষর দেখে এই টেবিলের সাহায্যে খুব সহজেই চিনে ফেলা সম্ভব। যারা আরবি শিখছেন তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা টুল। কিন্তু এই শ্রেণীবিন্যাসটা বোঝা এত জরুরি কেন? কারণটা খুব সহজ। কোনো ক্রিয়াপদ কোন পরিবারের সদস্য সেটা একবার জানতে পারলে বাক্যে তার ব্যবহার এবং তার রূপ পরিবর্তন বা কনজুগেশন বোঝা অনেক সহজ হয়ে যায়। তাহলে এখন যেহেতু আমরা এই ক্রিয়াপদগুলোকে সুস্থ আর দুর্বল হিসেবে আলাদা করতে শিখে গেছি,
একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে, বাক্যে ব্যবহার করার সময়ে এদের এই স্বাস্থ্যগত অবস্থা কি এদের আচরণ বা রূপ পরিবর্তনে কোনো প্রভাব ফেলে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।